একাত্তর টিভির জুলাই শিকার, শিবিরের জন্য এক নতুন ফাঁদ। এটা কি শিবির বুঝতে পারছে? আমরা খুব সম্প্রতি দেখছি একাত্তর টিভি শিবিরকে খুব গ্লোরিফাই করছে, যে শিবির জুলাইতে সবচাইতে বেশি অবদান রাখছে। তাদের মুখ থেকে বক্তব্য রাখছে কিভাবে তারা পরিকল্পনা প্রণয়ন করেছে, কিভাবে স্পটগুলোকে সাজিয়েছে, কিভাবে গণভবন অভিমুখে তারা লং মার্চ করেছে, ঢাকাকে সে কীভাবে ঘিরে ফেলেছিল, কোথায় থেকে মানুষ এবং ছাত্র হত্যার অর্ডার আসে, নির্দেশ আসে, সেই স্থানকে ঘিরে ফেলা, সেই স্থানের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, সেই ধরনের কথাবার্তা বের করে আনছে একাত্তর টিভি শিবিরের নেতৃবৃন্দের মুখ থেকে। আপনাদের মনে আছে কি না, খুব বেশি দিন আগের কথা নয়, জুলাই পরে ছাত্রদলের সভাপতি রাকিব ওপেন সংবাদ সম্মেলনে বলেছিল শিবিরকে দায় দিয়ে দাও। এই কথাটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। এদিকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান বিপ্লবের জন্য বারবার ভারত আওয়ামী লীগ দায় দিয়ে আসছে, এই শিবিরকে জঙ্গি হিসাবে ট্যাগ দিতে চাইছে, আমেরিকাকে দায় দিতে চাইছে, অর্থাৎ তারা শিবিরকে কর্নার করতে চাইছে। এটা তাদের একটি দীর্ঘমেয়াদী টার্গেট হয়ে থাকতে পারে। অর্থাৎ তাদের আশা হাসিনা আসবে, এসে আবারও শিবিরকে সাইজ করবে, জামায়াতকে সাইজ করবে। এই প্রশ্নে বিএনপি নিজেকে নিরাপদ ভাবতে শুরু করেছে। আওয়ামী লীগ যেহেতু বলছে শিবির এটার জন্য দায়ী, জঙ্গি উত্থান, তারা তো এটাকে জঙ্গি আন্দোলন বলে, সন্ত্রাসী আন্দোলন বলে, এর জন্য শিবির দায়ী। অর্থাৎ এই জন্য বিএনপি নিরাপদ, বিএনপিও এটাকে সেফ মনে করছে। সেই থিওরিকে বাস্তবায়ন করার জন্যই একাত্তর টিভি মাঠে নেমেছে। আমরা হয়তো অনেকে ভাবছি একাত্তর টিভি জুলাইকে সম্মানিত করছে, শিবিরকে প্রশংসিত করছে, শিবিরকে ক্রেডিট দিচ্ছে। আসলে এই ক্রেডিট ভবিষ্যতের জন্য দায় হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে তারা, যদিও তাদের এই উদ্দেশ্য কখনোই বাস্তবায়িত হবে না, হবার কোনো সম্ভাবনা নেই। এখন কথা হলো, শিবির কেন এই ফাঁদে পা দিচ্ছে? শিবির কি বুঝতে পারছে না যে এটা একটা ফাঁদ হতে পারে? বা একাত্তর টিভি যে একটা ফাঁদ পেতেছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবো সহজ একটা পদ্ধতি বলে দেই। সেটা হলো, যখন দেখবেন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো ভারতের অপকর্ম নিয়ে নিউজ করে, টকশো করে এবং অনুসন্ধানী সংবাদ করে, তখনই বুঝতে হবে চ্যানেলগুলো ঠিক হয়েছে। আর যখন দেখবেন ভারতের বিরুদ্ধে যায় এমন কোনো নিউজ তারা করে না, এমনকি সীমান্ত হত্যা নিয়েও তারা কোনো নিউজ করে না বাংলাদেশের গণমাধ্যম, পত্রিকা বা টেলিভিশন চ্যানেলগুলো, তার মানে তারা ভারতের ছায়াতলে এবং ভারতের গুরুনানিকত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে এখনও বদ্ধপরিকর। সীমান্ত হত্যা নিয়ে নিউজ করা, ভারতের সাথে অসংলগ্ন যেই চুক্তিগুলো সেগুলো নিয়ে নিউজ করে না, ভারতে যে হাসিনার মতো একজন খুনি, কসাই কামালের মতো লোকেরা পালিয়ে আছে সেই সব নিয়ে নিউজ করে না। শুধুমাত্র শিবিরকে ক্রেডিট দেওয়ার জন্য জুলাইকে গ্লোরিফাই করতে চাইছে, এটা কিন্তু মূলত তাদের সঠিক ট্র্যাকে আসা নয়। এটা কিন্তু বিষয়টি খুবই পরিষ্কার। এই যে একাত্তর টিভি শিবিরকে কেন্দ্র করে সভাপতি মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ সাক্ষাৎকার নিয়েছে, এটা ভালো কথা। তবে এখানে সবগুলো অর্থই বহন করে, তাদেরকে ক্রেডিট দিচ্ছে একাত্তর টিভি, একই সাথে যেটা ভবিষ্যতের জন্য দায় হতে পারে সেটাও দিচ্ছে। আমার কথা হলো, যারা একাত্তরে ভূমিকা রেখেছে তারা তাদের কন্ট্রিবিউশনকে তরতাজা রাখার জন্য, ইতিহাসে উপস্থাপন করার জন্য বই, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ড্রামা, সিনেমা এসব করতে পারে। শুধুমাত্র সাক্ষাৎকার দিয়ে তারা এই অবদানকে চিরস্থায়ী করতে পারবে না। জুলাই আন্দোলনের পিছনে কন্ট্রিবিউশন সবারই ছিল, কামার কুমার বিএনপি সবার ছিল, কিন্তু পুরাতন চালে ভাতে বাড়ে একটা কথা আছে, বয়সের সাথে বৃদ্ধির প্রখরতা বাড়ে। রাকিব, নাসির চাচাদের বয়সের সাথে বুদ্ধির প্রখরতা, বুদ্ধির দিক দিয়ে, কটু বুদ্ধির দিক দিয়ে, অন্তত ছল ছাতুরির দিক দিয়ে শিবির কিছুটা পিছিয়ে আছে বলে আমি মনে করি। তাদের বয়স একজন পিতৃতুল্য, রাকিবের বয়স 40-এর কাছাকাছি, সিবগাতুল্লাহর বয়স এখনও 30 হয় নাই। সুতরাং আঙ্কেল লেভেল
এমনকি বাতিজা লেভেলও বলতে পারেন। এই ধর রাকিবের সাক্ষাৎকার কি মনে আছে? এই ধর বলেই ঢাকা শহর ফাঁকা করে দিয়েছিল, কিন্তু মিডিয়া কাভারেজ শিবিরকে এককভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে। রাকিব নাসিরদের রাগটা এখানেই। রাগের মাথায় তারা শিবিরকে গুপ্ত বলে গালিগালাজ করেছে। গুপ্ত না থাকলে জুলাই আন্দোলন সফল হতো না, কারণ ফ্যাসিবাদের সরকার যদি জুলাই আন্দোলনের কোনো নেতৃত্বকে শিবির বলে প্রমাণ করতে পারত, তাহলে জুলাই আন্দোলন সেখানেই ভ্যানিশ করে দিত। কিন্তু ভাবতে হবে, বাংলাদেশ আন্দোলনের সময় সবথেকে বড় গুপ্ত ছিল তারেক রহমান, কারণ তিনি বিদেশের মাটিতে গুপ্ত থেকেও আন্দোলনের নেতৃত্ব দেবার চেষ্টা করেছেন। শিবির দেশের মাটিতে গুপ্ত ছিল, আর তারেক রহমান বিদেশি গুপ্ত ছিল। এই আন্দোলনে তারেক রহমানেরও কিন্তু ভূমিকা আছে, শিবিরের তো আছেই। শিবিরের ভূমিকা ওয়েটের দিক থেকে, ওজনদারের দিক থেকে সবার উপরে, আর ফেসের দিক দিয়ে, ফেস করার দিক দিয়ে, পতাকা হাতে নেওয়ার দিক দিয়ে অবশ্যই এনসিপি, এখানে কোনো সন্দেহ নেই। এবং সারা দেশের মানুষ এই আন্দোলনের সম্পৃক্ত, আর এই আন্দোলনের সবচেয়ে বেশি ক্রেডিট প্রাপ্য শহীদদের। শিবির দেশের বাড়িতে গুপ্ত ছিল, তারেক রহমান বিদেশি গুপ্ত ছিল, এবং তারেক রহমান দুজনেই আন্দোলনের ক্রেডিট দিতে হবে। একটা বিষয় মাথায় রাখা উচিত, মিডিয়া কাভারেজ যদি শুধু জুলাই আন্দোলন নিয়ে ছাত্রদেরকে ক্রেডিট দিত, তাহলে ছাত্র শিবিরের পোলাপানদেরও মেজাজটা খারাপ হতো। সুতরাং এককভাবে কোনো দলকে ক্রেডিট দেওয়া ঠিক হবে না। কন্ট্রিবিউশন কারোর ঠিক থাকে না। এই যে কন্ট্রিবিউশন কারোর বেশি কারোর কম, তবে এককভাবে কেউ কখনো কোনোভাবে এই আন্দোলন সফল করতে পারত না। ব্যাপকভাবে জনসম্পৃক্ত ছিল বলেই এই আন্দোলন সফল হয়েছে, এবং শেখ হাসিনার মতো একজন খুনি পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা কিন্তু 17 বছর 16 বছর 8 মাস ধরেই ভয়ঙ্কর খুন হত্যাযজ্ঞ চালিয়ে গেছে। তো বিএনপি কিন্তু বিএনপির মতো একটি বড় দল হাসিনার বিরুদ্ধে সফল হয় নাই। যখনই নীরবে থেকে, আড়ালে থেকে শিবির এই আন্দোলন করেছে, তখনই সফল হয়ে গিয়েছে। একটা বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত, মিডিয়া কাভারেজের জন্য শুধু জুলাই আন্দোলন ছাত্রদেরকে ক্রেডিট দিতে হবে, সমগ্র ছাত্রদলের সভাপতি রাকিব নাসিরকে নিয়েও কিছু ডকুমেন্টারি করা প্রয়োজন, কারণ তারাও জুলাই আন্দোলনের প্রত্যক্ষদর্শী ছিল। দেখেন, নাসিরকে নিয়ে কোনো নিউজ হচ্ছে না, আন্দোলন তো তারা করেছে। আবার আপনার রাকিবকে নিয়ে কোনো নিউজ হচ্ছে না, আন্দোলন কিন্তু তারা করেছে। নাসির উদ্দিন অসীম জেলে গেছে, আন্দোলন তো তারা করেছে, তাদেরকে নিয়ে কেন হচ্ছে না? এই কারণেই প্রশ্ন যে মিডিয়াগুলো বাংলাদেশকে এখনও ওন করে না। জুলাই তো দূরে থাক, এই ওন করাটা হলো ভবিষ্যতের জন্য প্রমাণ রেখে দেওয়া। এই কারণেই যখন আপনি বুঝবেন আদানি চুক্তি নিয়ে মিডিয়া নিউজ করে, শেখ হাসিনার দুর্নীতি নিয়ে নিউজ করে, পালানো নিয়ে নিউজ করে, শেখ হাসিনার আত্মীয় স্বজনের অপকর্ম নিয়ে নিউজ করে, তখনই বুঝবেন যে মিডিয়া ঠিক হয়েছে। তখনই কেবল যদি শিবিরকে কৃতিত্ব দেয়, তখন আমরা সেটা বিশ্বাস করব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।